ক্লাসে আমরা সফটওয়্যার ইনস্টল করা শিখছি। আজকে সফটওয়্যারের ভিতরে ঢুকবো এবং সফটওয়্যারটা অ্যাক্টিভ করব, কিভাবে অ্যাক্টিভ করতে হয়। আপনি কি সফটওয়্যারের ভিতরে ঢুকছিলেন? আচ্ছা, দেন আমাকে একটু অ্যানালিটিক্স দেন বা আল্ট্রা ভিউয়ারটা দেন। আমি আল্ট্রা ভিউয়ারটা দেন। আমি আপনার আহ, এটা অ্যাড করি, অ্যাক্টিভ করে দিই। আইডিটা বলেন। 109.216.704। এটা তো, তাই না? পাসওয়ার্ডটা বলেন। 76380। আচ্ছা, এটা হলো টিয়া পোর্টাল সফটওয়্যারটা। আমাদের আরেকটা সফটওয়্যার আছে, সেটা ইনস্টল করতে হবে। সেটা ইনস্টল করছেন? কেন, ওইটা সফটওয়্যারটা দিয়ে দিলাম না আপনাকে? তাহলে এখন ইনস্টল করতে হবে, বাসায় ইনস্টল করবেন। ওটা বলে দিচ্ছি যে আপনার ওটা ওই সেম অনুযায়ী আপনাকে ইনস্টল করতে হবে। আপনি তো প্র্যাকটিসই করেন নাই বাসায়, আপনি দেখেনই নাই ভিডিও। না না না, আমি এখানে দেখলাম তো, এখানে সফটওয়্যারটা নাই, এই জন্য বললাম। আমি তো কমান্ড দিয়ে দিছি যে আপনি বাসায় ওইটা ইনস্টল করবেন, কিন্তু আপনারা করেন নাই। তো আমরা টিয়া পোর্টাল সফটওয়্যারে যাব। এই সফটওয়্যারের ভিতরে ঢোকার পরে আমাদের এটা অ্যাক্টিভ করে নিতে হবে। এই সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করব, অন্য কোনোটাতে আমরা ঢুকবো না। টিয়া পোর্টালে ডাবল ক্লিক করব। সম্ভবত দুইটা ওপেন হয়ে গেছে। টিয়া পোর্টালে ডাবল ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখানে আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা প্রজেক্টের নাম দিব, সাপোজ টেস্ট। টেস্ট অ্যাক্টিভ করার জন্য আমরা যে কাজটা করতেছি। আর এই পার্টটা হলো আপনি এই যে প্রজেক্টগুলো কোথায় সেভ করবেন, এই প্রজেক্টগুলো কোন ফোল্ডারে সেভ করবেন, সেটা এখানে যেটা আছে আমি সেটাই রাখলাম। আপনার ইচ্ছা মতো আপনি যে ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন সেটা হবে। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। এখান থেকে ডিভাইসে কনফিগার, ডাবল ক্লিক করবো। এখান থেকে এখানে লেখা আছে অ্যাড নিউ ডিভাইস, এখানে ডাবল ক্লিক করব। দেখেন অ্যাক্টিভ করতে হবে কিভাবে। কন্ট্রোলার, যে কোনো একটা সিপিইউতে আমরা ঢুকবো, মডেলে ঢুকবো। ঢোকার পরে এখানে যখন আমি এই সিপিইউতে ক্লিক করব, দেখেন এখানে স্কিপ করতে বলতেছে, স্কিপ করা যাবে না, অ্যাক্টিভ করতে হবে। কিন্তু অ্যাক্টিভে ক্লিক করলে কাজ করতেছে না। এই যে লেখা আছে ভিতরে, বক্সের ভিতরে স্টেপ 7 প্রফেশনাল, এটার উপর যদি ক্লিক করেন তাহলে এই অ্যাক্টিভ লেখাটা ইনেবল হবে। এখানে ক্লিক করে আপনাকে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যে কোনোটা খুলবে, যে কোনোটাতে ক্লিক করলে খুলে গেছে। সেম এইচএমআই আমি যাব, এইচএমআই যে কোনো একটা প্যানেলে যাব, যে কোনো একটা প্যানেল আমি অ্যাক্টিভ করে নিব, তাহলে সবগুলো অ্যাক্টিভ হবে। এইটাকে অ্যাক্টিভ করার জন্য এইখানে যে উইনসিসি অ্যাডভান্স লেখা আছে এটাতে ক্লিক করব, অ্যাক্টিভ করে দেব। সেম পিসি সিস্টেম স্কাডাতে যাব, এইখান থেকে আমরা সিমেট্রিক পিসি সিস্টেম এখানে আসব, এইচএম অ্যাপ্লিকেশন, এখান থেকে এটাকে ক্লিক করব এবং অ্যাক্টিভ করে নেব। এই হলো অ্যাক্টিভ করার প্রসেস। বাকি প্রসেসগুলো আমার স্ক্রিনে দেখাচ্ছি। উনি এই স্ক্রিনটা মানে কাস্টমাইজ করছে, কালারগুলো অন্যরকম লাগতেছে। আচ্ছা, এটাকে কেটে দিলাম। অ্যাক্টিভ কিভাবে করতে হয় আমরা বুঝতে পারছি। এখন আমাদের ডিভাইসটা নিতে হবে। ধরেন আমরা আজকে টিয়া পোর্টাল সফটওয়্যারে F7 1200 PLC
ডিভাইসটা নিয়ে ছোট্ট একটা প্রোগ্রাম করব, যে কোনো একটা সার্কিট তৈরি করব। এখানে যে টিয়া পোর্টাল সফটওয়্যারে আমরা যাই, আমরা আবারও দেখি যে কাজটা করলাম। অ্যাক্টিভ করে, আমারটা তো অ্যাক্টিভ করা, এই জন্য অ্যাক্টিভ করতে হবে না, এই জন্য ওইটাতে অ্যাক্টিভ করে রাখলাম। এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, আজকে দেব ফার্স্ট প্রজেক্ট। ফার্স্ট প্রজেক্ট এটা হলো কোথায় সেভ হবে, আপনাদের ব্যাচের নাম জানো কি? আচ্ছা এখানে, এইটা এইখানে সেভ হবে, মানে আপনাদের যে প্রজেক্টগুলো করব প্রজেক্টের ফোল্ডারগুলো ওখানে সেভ হবে। এইখান থেকে ক্রিয়েট, এখানে ক্রিয়েট, তারপরে এখান থেকে কনফিগার এ ডিভাইস, অ্যাড এ নিউ ডিভাইস। এখান থেকে যদি আমরা পিএলসি প্রোগ্রাম করতে চাই তাহলে কন্ট্রোলার, এইচএমআই করতে গেলে এইচএমআই সিলেক্ট করতে হবে, স্কাডা করতে গেলে পিসি সিস্টেমে করতে হবে। আমরা যদি কন্ট্রোলারে করতে চাই, কন্ট্রোলার গুলো হলো পিএলসি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। কন্ট্রোলার, আচ্ছা এখানে কন্ট্রোলার লেখা, অনেকগুলো কন্ট্রোলার আছে এই জন্য। দেখেন এখানে S7 ET200 সিপিইউ প্রোগ্রাম করতে পারবেন, 300 400 ড্রাইভার কন্ট্রোলার, 1500 1200, এই কাজগুলো আপনি এখান থেকে এই পিএলসি গুলো এখান থেকে ATI পোর্টাল সফটওয়্যার দিয়ে আপনি প্রোগ্রাম করতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমাদের কাছে S7 1200 আছে, 300 আছে, 200 আছে, এগুলো এখন আজকে আমরা S7 1200 দিয়ে কাজ করবো। আমরা একটা 1200 পিএলসি দেখি, পিএলসি দেখতে কেমন। আমাদের এই প্যানেলে যেটা আছে, পিএলসিটা দেখতে এরকম, উপরে লেখা থাকবে কি সিমেট্রিক 1200, এইখানে লেখা আছে সিপিইউ 1214C ডিসি ডিসি ডিসি, এরকম লেখা থাকবে 1215C ডিসি ডিসি ডিসি, 1211C ডিসি 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 বা এসিডিসি ডিসি, এগুলো নিয়ে আমরা একটু কথা বলতে হবে। এবং পিএলসির সাইডে এরকম পার্ট নাম্বার থাকবে, এই পার্ট নাম্বারটা মিলাই নিতে হবে অবশ্যই, এই যে পার্ট নাম্বারটা, বুঝতে পারছেন? এই পার্ট নাম্বারটা যদি না মিল হয় তাহলে কিন্তু আপনার পিএলসি তে প্রোগ্রাম ঢুকবে না। আমরা একটু এখানে আসি, এখান থেকে আমরা 1200 পিএলসি তে প্রোগ্রাম করব, এজন্য S7 1200 সিমেট্রিক S7 1200 এ আমি ক্লিক করলাম। এখান থেকে লেখা আছে সিপিইউ, এই অ্যারোতে আমরা ক্লিক করলাম। সিপিইউর ভিতরে দেখেন এখানে লেখা আছে 1211C এসি ডিসি রিলে, 1211C ডিসি ডিসি ডিসি, 1211C ডিসি ডিসি রিলে। এই যে এসি ডিসি ডিসি, ডিসি ডিসি ডিসি, এর মানে কি বলেন তো? এর আগে ক্লাসে বলছিলাম কিন্তু, প্রথম ডিসিটা হলো পাওয়ার আপ করার জন্য, মানে এটাকে পাওয়ার দিতে হবে কি দিয়ে? ডিসি দিয়ে এনার্জাইজ করতে হবে। মাঝখানের ডিসিটা হলো ইনপুট গুলা কি? ডিসি। সকল পিএলসির ইনপুট কি ডিসি, দেখেন মাঝখানের কোডটা সবারই ডিসি। আউটপুট কি? হয় রিলে হতে পারে অথবা ডিসি হতে পারে। ডিসি হলে কি ট্রানজিস্টর টাইপ, আর রিলে রিলে টাইপ। তাহলে আমাদের কাছে এই মুহূর্তে যে প্যানেলে আছে, এখানে যেটা আছে 1215C ডিসি ডিসি ডিসি, ওটা ছবিতে দেখছি। আমাদের কাছে ফিজিক্যালি যেটা আছে এটার উপর যেটা দেখবেন 1215C ডিসি ডিসি ডিসি, তার মানে কি ডিসি দ্বারা পাওয়ার আপ করতে হবে, ইনপুট গুলো ডিসি, আউটপুটও ডিসি, মানে ট্রানজিস্টর টাইপ। হ্যাঁ, এটার সাথে বিল্ট ইন যেগুলো আছে, এটা এটা সিলেক্ট করার সাথে সাথে এটা চলে আসবে। দেখেন এইটার ভিতরে আমাদের যে পিএলসি, আগে পিএলসিটা আমরা সিলেক্ট করি। আমাদের এই মডেলের পিএলসি আছে, নিচের নিচের যেটা আছে সেটা, এটা হলো আমাদেরটা। কিভাবে বুঝবো এটা কোথায় আছে? পিএলসি সাইডে লেখা আছে, আমি যে পিকচারটা কিছুক্ষণ আগে দেখছি, বুঝতে পারছেন? হ্যাঁ, মিলাই নিতে বলছি, সেম টু সেম। দেখেন দেখতে কিন্তু একই, কিন্তু শুধু এখানে AG40 AG31, এইখানে 31টা মানে এই সর্বোচ্চ ভার্সনটা আছে 3.0 পর্যন্ত আছে, তার চেয়ে বেশি নাই। আর AG4 মানে এটা 4 পর্যন্ত, ভার্সন 4.5 পর্যন্ত করা আছে, বুঝতে পারছেন? এটা হলো আপডেট। আমাদের এইটা আছে, এটা সিলেক্ট করার পরে নিচের দিকে আসি, যেখানে এখানে লেখা আছে কি অ্যাড।
এবং এখানে ডিসক্রিপশনের ভিতরে আপনি পড়ে দেখতে পারেন এইখানকার কি 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 বলা আছে। এইখানকার ওয়ার্ক মেমোরি হলো 125 কেবি, বুঝতে পারছেন? ডিসি 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই এবং উইথ পাওয়ার সাপ্লাই উইথ ডিআই ডিজিটাল ইনপুট 14টা ডিসি সিং আর সোর্স, এটাতে কি করতে পারবেন? সিংও করতে পারবেন, সোর্সও করতে পারবেন। এবং ডিজিটাল আউটপুট আছে 10টা ডিসি এন্ড ডিসি মানে ট্রানজিস্টর, তাই না? এন্ড এআই AI2 এন্ড AQ2 মানে দুইটা অ্যানালগ ইনপুট আছে, দুইটা অ্যানালগ আউটপুট আছে অন বোর্ড, মানে মাদারবোর্ডের সাথেই দুইটা ইনপুট আউটপুট আছে এবং 6টা হাই স্পিড কাউন্টার আছে, 4টা হাই স্পিড পালস আউটপুট আছে। বুঝতে পারছেন? এখানে যাবতীয় ডিটেইলস গুলো এখানে লেখা আছে, একটু পরে দেখবেন। এখানে প্রফিনেটের পোর্ট আছে 2টা, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন? এখন এইখানে হলো ভার্সন। ভার্সন আমি কোনটা সিলেক্ট করব বলেন তো? সর্বনিম্ন যেটা আছে সেটা, কারণ আমি তো জানি না এই পিএলসি কোন ভার্সনে আছে। 4 ভার্সন, কিন্তু 4 পয়েন্ট কততে আছে? ওর জন্ম হলো 4 থেকে শুরু। এখন দেখেন আমি যদি এখানে 4.5 সিলেক্ট করি কিন্তু আমার পিএলসি যদি 4.0 থাকে সেক্ষেত্রে কিন্তু নিবে না। বুঝতে পারছেন? ধরেন আমার পিএলসি আছে 4.0, আমি সিলেক্ট করলাম 4.5, কিন্তু ও কিন্তু 4.5 এ আপগ্রেড হয় নাই। এর জন্য আমরা কি করব? 4.0 সর্বনিম্ন যেটা আছে সেটাকে সিলেক্ট করে দেব। কেন সিলেক্ট করব? আপনার কাছে যদি দুইজন স্টুডেন্ট থাকে, একজন ক্লাস 5 এ পড়ে, একজন ক্লাস 1 এ পড়ে, দুইজনকে এমন একটা ম্যাথ দিবেন যেটা দুইজনেই পারবে, তাহলে কোন ক্লাসের ম্যাথ দিতে হবে? ক্লাস 1 এর। সেটাই বলতেছি এখানে। আমরা যেহেতু জানি না সেই ক্ষেত্রে 4.0টাকে আমরা সিলেক্ট করে দিলাম। 4.0 দিলেও সে নিবে, কোনো প্রবলেম নাই। অবশ্যই এখান থেকে আমরা অ্যাড করব, ঠিক আছে? এখানে ভার্সন সিলেক্ট করার পরে এখানে আমরা অ্যাড করব। আর এই ভার্সনগুলা আমি যখন পিএলসির সাথে আমরা অনলাইন করব তখন আমরা দেখতে পারবো আসলে আমার পিএলসির ভার্সনটা কত আছে, ঠিক আছে? অথবা ভার্সন আপডেট করার জন্য আমরা আমাদের সিমেন্সের ওয়েবসাইট থেকে ওদের ফার্মওয়্যারটা ডাউনলোড করে সেটা এখানে ইনস্টল করলেই হবে। সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখানে অ্যাড করার পরে এই পজিশনে চলে আসছে, এখানে আমাদের কি করতে হবে? সেভ করে দিতে হবে। সেভ যদি না করি কিছুই সেভ থাকবে না, ফোল্ডার শুধু ক্রিয়েট হয়ে থাকবে কিন্তু কোনো কিছু সেভ থাকবে না। এইটার বাম পাশে দেখি আমরা এই যেখানে হার্ডওয়্যার ক্যাটালগ আছে, এখানে যদি আমরা ক্লিক করি এইখান থেকে আমরা অনেক কিছু নিতে পারবো। দেখেন এক্সট্রা ডিজিটাল ইনপুট কার্ড নিতে পারবো, ডিজিটাল আউটপুট কার্ড নিতে পারবো, ডিজিটাল ইনপুট আউটপুট একসাথে আছে সেগুলো নিতে পারবো, অ্যানালগ ইনপুট আউটপুট কার্ড আছে সেগুলো আমরা নিতে পারবো। ধরেন আমাদের একটা কার্ড ইউজ করতে হবে, সেই কার্ডটা হলো অ্যানালগ ইনপুট। অ্যানালগ ইনপুটের এই কার্ডটা আমরা কি পারচেজ করছি, এই কার্ডটা এবং এই কার্ডটা আমরা টেনে এনে এখানে বসাই দেবো। কারণ এটার সাথে এটার কার্ডটা অ্যাড হয়ে গেল। অবশ্যই আমরা ফিজিক্যালি যে সিরিয়ালে কার্ড দিব এইখানেও সেই সিরিয়ালে কার্ডগুলো নিতে হবে। যেমন ডিজিটাল ইনপুট আগে নিছেন, তারপরে ডিজিটাল আউটপুট নিছেন, তারপরে অ্যানালগ ইনপুট নিছেন, অ্যানালগ আউটপুট নিছেন। যেভাবে প্রোগ্রামে নেবেন ফিজিক্যালি ওইভাবে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। বুঝতে পারছেন? এই কার্ড নেওয়া আমরা পরে দেখবো। আপাতত দেখলাম যে আমরা কার্ড কিভাবে নিতে হয়, এটা হার্ডওয়্যার ক্যাটালগের ভিতরে কার্ডগুলো থাকবো। বুঝতে পারছেন? এখন এইখানে দেখেন একটু খেয়াল করি, পিএলসির এই সাইডেও ফাঁকা আছে, এই সাইডেও ফাঁকা আছে এবং উপরেও কিছু বসানো যায়। পিএলসির ডান সাইডে কি বসে, বাম সাইডে কি বসে, উপরে কি বসে, এগুলো নিয়ে বুঝতে হবে। পিএলসির আমরা জানি পিএলসি কত প্রকার। পিএলসি হলো কি কি? একটা বাসাবাড়ি পিএলসি নাকি একটা ইন্ডাস্ট্রি পিএলসি, একটা বাসাবাড়ি পিএলসি? পিএলসি কত প্রকার? একটা হলো মডিউল টাইপ পিএলসি, একটা হলো কম্প্যাক্ট টাইপ পিএলসি। আচ্ছা এইটা পিএলসি কি টাইপ পিএলসি বলেন তো? অবশ্যই। হ্যাঁ, পিএলসি এই যে এক্সট্রা মডিউল আশেপাশে লাগানো যায়, বুঝতে পারছেন? তো কম্প্যাক্ট টাইপের সাথে কোনো কিছু লাগানো যাবে না। তো পিএলসির ইনসাইডের ডান সাইডে কি বসবে, বাম সাইডে কি বসবে, উপরে কি বসবে সেগুলো আমরা একটু, এটার একটা পিকচার আছে সেই পিকচারটা আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে একটা পিকচার থাকার কথা। আচ্ছা দেখেন
এটা হলো S7-1200। পিএলসি গুলোর ডান সাইডে কি বসে, বাম সাইডে কি বসে আমরা একটু দেখি। পিএলসির ডান সাইডে বসে ইনপুট আউটপুট মডিউল গুলো, আইও মডিউল। আইও, আই মানে ইনপুট, ও মানে আউটপুট। তার মানে পিএলসির ডান সাইডে বসবে আইও মডিউল এবং বাম পাশে বসবে সিএম পিএম। সিএম মানে কি? কমিউনিকেশন মডিউল। পিএম মানে পাওয়ার মডিউল। মানে যত প্রকার কমিউনিকেশন মডিউল আছে সেটা বসবে বাম পাশে। যেমন পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, প্রফিবাস কমিউনিকেশন, এই যে কমিউনিকেশনের যে কার্ডগুলো আছে, মডিউলগুলো আছে, সেটা কোন পাশে বসবে? বাম পাশে। এবং পাওয়ার মডিউল যে আছে সেই পাওয়ার মডিউলগুলো বাম পাশে বসে। এবং উপরে যত প্রকার সিগন্যাল বোর্ড আছে সেইগুলো বসে। আমরা একটু হার্ডওয়্যার থেকে যদি দেখি, দেখেন এইখানে লেখা আছে কি? সিগন্যাল বোর্ড। তাহলে এই সিগন্যাল বোর্ড, বোর্ড লেখা আছে যেখানে, দেখেন সিগন্যাল বোর্ডের ভিতরে কি কি আছে? ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট। এবং দেখেন এখানে লেখা আছে কমিউনিকেশন বোর্ড। যেগুলোর সাথে বোর্ড আছে সেই বোর্ডগুলো এখানে বসবে, মাদারবোর্ডের সাথে বসবে, উপরে বসবে। যেমন এখানে এটা যদি ডিজিটাল ইনপুট, আইও কার্ড না কিন্তু, এটা হলো বোর্ড। তাহলে এইটা দেখেন আমি কিন্তু এইগুলাতে বসবে না, দেখছেন এই যে ক্রস লেখা। কিন্তু এইখানে যখন নিয়ে আসবেন তখন প্লাস করতে বলতেছে, ঠিক আছে? প্লাস হয়েছে, বুঝতে পারছেন? এখন এটাও কি? এটা হলো ডিজিটাল ইনপুট। সেম এখানে কিন্তু ডিজিটাল ইনপুট আলাদা মডিউল আছে। এইটাকে যদি আপনি এখান থেকে নিয়ে এইখানে লাগাইতে চান সেটা কিন্তু এখানে বসবে না। এই যে ডিজিটাল ইনপুট আউটপুট যে মডিউলগুলো আছে, কার্ডগুলো আছে, সেগুলো কোথায় বসবে? ডান সাইডে বসবে, বাম সাইডে বসবে না। কিন্তু দেখছেন বাম সাইডে কোনগুলো বসবে? দেখেন এইখানে কি লেখা আছে? কমিউনিকেশন মডিউল। তাহলে এই যে কমিউনিকেশনের যে মডিউলগুলো আছে, প্রফিবাস, পয়েন্ট টু পয়েন্ট, যত প্রকার কমিউনিকেশন আছে, এই কমিউনিকেশন মানে সিএম, সি তে কমিউনিকেশন, এম তে মডিউল, এই কমিউনিকেশন মডিউলগুলো এই পাশে কিন্তু বসবে না, এগুলো বসবে কোথায়? বাম সাইডে। বুঝতে পারছেন? তাহলে পিএলসির কোন সাইডে কি বসে এটা আপনাকে মনে রাখতে হবে। ডান সাইডে বসবে কমিউনিকেশন আইও, আইও মডিউল, বাম পাশে সিএম মডিউল অথবা পিএম মডিউল। সিএম মানে কমিউনিকেশন কার্ড, কমিউনিকেশন মডিউল, পিএম মানে পাওয়ার মডিউল। বুঝতে পারছেন? আচ্ছা, আর যতগুলো বুট থাকবে সেগুলো কিন্তু উপরে বসবে। দেখেন এখানে লেখা আছে কি? টেকনোলজি মডিউল। টেকনোলজি মডিউলের এই মডিউলটা কোথায় বসবে বলেন তো? টেকনোলজি মডিউল, এই দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে ও কিন্তু এখানে বলেই যাচ্ছে কোন সাইডে বসবে। এখানে কিন্তু বসবে না, ঠিক আছে? এস এম। আচ্ছা, তাহলে আমরা এদিকে নিয়ে আমরা কাজ করব। এটা একটা আমরা ওভারভিউ দিলাম, বুঝতে পারছেন? তো এখন এই যে পিএলসিটা নেওয়া হয়েছে, এই পিএলসির বাম পাশে আমরা একটু চলে আসি। এইখানে একটু দেখি, এই যে দেখেন পিএলসি সিপিইউ 1215 ডিসি ডিসি ডিসি। এইখানে যদি আমরা ক্লিক করি, এইটার ভিতরেই, এটার ভিতরে হলো আমাদের পিএলসির যত ডিটেলস আছে। আমরা মডিউলের ভিতরে বলছিলাম যে ফার্মওয়্যার, তারপরে কি কি আছে, সিং সোর্স, তারপরে কি কি যেন ছিল, আমরা একটু দেখি মডিউলটা। বলছিলাম যে এগুলো সফটওয়্যার ইনস্টল করার পরে আমাদের দেখতে হবে। এই পিএলসির আউটসাইডের ভিতরে দেখেন এই যে এগুলা, এই যে ফার্মওয়্যার, সিকিউরিটি, প্রপার্টিজ, পিজিপিসি, প্রফিনেট, সিস্টেম ক্লক মেমোরি, এইগুলা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এখন এখান থেকেই আমাদের মূলত, এখান থেকেই মূলত আমাদের এখন শুরু। দেখেন এই পিএলসির ভিতরে এখানে আছে কি? ডিভাইস কনফিগারেশন। এখন যেখানে আছি এটাই হলো ডিভাইস কনফিগারেশন। ডিভাইসটাকে কনফিগারেশন করার জন্য এখানে এসে ডিভাইসটাকে কনফিগার করতে হয়। তারপরে এখানে আছে অনলাইন এন্ড ডায়াগনস্টিক। অনলাইন এন্ড ডায়াগনস্টিক কি? যদি আপনার পিসিতে, সরি, আপনার পিএলসিতে কোনো এরর আসে, তখন আপনি এখানে অনলাইন করে ডায়াগনস্টিক করতে পারবেন। অনলাইন ক্লিক করলে এখান থেকে দেখেন, যদি আমার পিসি অনলাইনে থাকে, আমার সিপিইউটা যদি অনলাইন থাকে, কম্পিউটারের সাথে পিএলসি যদি অনলাইন থাকে, তখন এটার সাথে এটা দেখাবে। এবং এখান থেকে ডায়াগনস্টিক দেওয়া হবে, জেনারেল থেকে, এমনকি ডায়াগনস্টিক স্ট্যাটাস থেকে এখানে দেখাবে। ধরেন আপনার একটা পিএলসি তে এরর আইছে, তখন আপনি কি করবেন? তখন আপনার পিএলসির সাথে এটা কানেকশন করে আপনি যদি ডায়াগনস্টিক করেন,
এখানে বলে দিবে যে আপনার কি সমস্যা হয়েছে, কি করতে হবে। বুঝতে পারছেন? এখান থেকে নিচের দিক যদি আমরা এখানে আসি, ফাংশন, এখান থেকে দেখেন আপনি এই পিএলসি কে আইপি নতুন ভাবে আইপি অ্যাসাইন করে দিতে পারবেন। ঠিক আছে? এই পিএলসির টাইমটা সেট করে দিতে পারেন যদি উল্টাপাল্টা কখনো টাইম থাকে। অনেক পিএলসিতে অনেকদিন পরে চালাইলে পরে টাইম দেখবেন যে টাইম প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে? ঠিকঠাক কোনো টাইম কাজ করতেছে না। তখন এখান থেকে টাইমটা ঠিক করে দিবেন। এবং এখানে ফার্মওয়্যার আপডেট, ওই যে বললাম যেটা 4.0, সেটাকে যদি আপডেট করতে চান, আপডেট করার জন্য ফার্মওয়্যারটা আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এমনকি এখান থেকে ব্রাউজ করে দিয়ে অবশ্যই অনলাইন করে পিএলসিতে কানেক্ট করে কিন্তু এগুলো করতে হবে, নাহলে কিন্তু এগুলো একটা কাজ করবে না। ঠিক আছে? যে ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলটা ব্রাউজ করে এখান থেকে এনে আপডেট করে দিতে পারেন, রান আপডেট। এখান থেকে কিন্তু আপনি আপনার যে পিএলসিটা আছে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। রিসেটটাকে হ্যাঁ অনলাইন করে সব এগুলো, এই যে এখানে অনলাইন ডায়াগনস্টিক যেটা দেখতেছেন, এই কাজগুলো পিএলসির সাথে অনলাইন করে কাজ করতে হবে, আদারওয়াইজ কাজ হবে না। পিএলসির প্রোগ্রাম আছে, প্রোগ্রাম করা আছে। হুম। না সেটা ওইভাবে তো করতে পারবেন না, আগে পিএলসিটাকে অনলাইন মোডে নিয়ে আসতে হবে। সেগুলো আমরা কথা বলবো। পিএলসিটাকে প্রোগ্রামটাকে ডাউনলোড করতে হবে বা ওইটাকে অনলাইন মোড করতে হবে। ঠিক আছে? আমরা আজকে দেখতেছি কোথা থেকে কি করতে হয়। পরবর্তীতে আমরা এক সময় দেখবো কিভাবে ফার্মওয়্যার দিতে হয়, ফ্যাক্টরি রিসেট করতে হয়। ঠিক আছে? কিভাবে টাইমগুলো সেট করতে হয়। আমি শুধু একটু ওভারভিউ দিচ্ছি এটা কোথায় কি করতে হয়। এরপরে আসবেন এখানে প্রোগ্রাম ব্লক। মূলত আপনাকে এখানে দেখেন এই প্রোগ্রাম ব্লকের ভিতরে আপনাকে প্রোগ্রাম করতে হয়। এখানে মেইন ওবি লেখা আছে, মেইন প্রধান ওবি অর্গানাইজেশন ব্লক। বুঝতে পারছেন? এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এইখান থেকে আমরা এই যে যে পোর্শনটা দেখাচ্ছে এখানে আমাদের প্রোগ্রাম করতে হয়। এই প্রোগ্রাম অনুযায়ী আমার পিএলসি কাজ করে। এরপরে এদিকে আছে টেকনোলজি অবজেক্ট। টেকনোলজি অবজেক্টে যে টেকনোলজি গুলো আছে, যেমন পিআইডি, মোশন, এই কাজগুলো নিয়ে আমাদের এখানে কাজ করতে হয়। যত প্রকার টেকনোলজি আছে সেই কাজগুলো এখান থেকে করতে হয়। এখানে এক্সটার্নাল কোনো সোর্স নিয়ে যদি কাজ করতে চান ফাইল নিয়ে, সেই ফাইলগুলো এখানে অ্যাড করতে হবে। এবং আমরা পিএলসির ভিতরে যে প্রোগ্রামগুলো করব, ওই ডাটাগুলোর যে নাম দিব, সেই নামগুলো এখানে এসে রেডি হবে। এখন বর্তমানে কোনো ট্যাগ নাই, কিন্তু বিল্ট ইন 27টা ট্যাগ থাকবেই। যেমন পিএলসিতে একটা সুইচ নিচ্ছে, সেই সুইচের একটা নাম দিতে হয়, সেই নামটা এখানে চলে আসবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে পিএলসি ডাটা টাইপ পিএলসি গুলো এখান থেকে কাজ করতে হবে এখানে। এবং এখানে পিএলসির যাবতীয় যা আছে, ফোর্স করতে চাইলে এখান থেকে করতে পারবেন, অনলাইন ব্যাকআপ নিতে পারবেন এখান থেকে, ট্রেস করতে পারবেন এখান থেকে, ডিভাইস প্রক্সি ডেট গুলো এখানে কাজ করতে পারবেন, এবং এটার সাথে কোন কোন মডিউল গুলা নিছেন সেই মডিউল গুলা নিয়ে এখানে অ্যাড হবে। দেখেন ওইটার সাথে কিন্তু আমরা একটা মডিউল, কোনো মডিউল নিছি, মডিউল কিন্তু নেই নাই, একটা পিএলসি আছে। যখন আমরা এটার সাথে মডিউল নেব তখন কিন্তু এখানে আরেকটা মডিউল চলে আসবে। টোটাল যতগুলা মডিউল থাকবে সব মডিউল গুলা এখানে থাকবে। বুঝতে পারছেন? আমরা একটু দেখি এখানে ডিভাইস কনফিগারেশনে যে যদি আমরা এখান থেকে একটা ডিজিটাল ইনপুট কার্ড নেই, এই কার্ডটা এখানে নিলাম। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু একটা মডিউল চলে আইছে। খেয়াল করছেন? ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার এখানে আসি। এইটা হলো আমাদের পিএলসিটা, আর এইগুলো হলো আমাদের সফটওয়্যারের যাবতীয় যা। বুঝতে পারছেন? এখন আমরা এখান থেকে মেইন ওবিতে আসি। মেইন ওবিটা হলো আমার প্রোগ্রাম করার জন্য। আমাদের মূলত আগে শিখতে হবে পিএলসি ল্যাঙ্গুয়েজ গুলো, পিএলসি টুলস গুলো নিয়ে কাজ করতে হবে। তারপরে আপনি অন্যান্য ব্র্যান্ডের পিএলসি কাজ করতে পারবেন। মূলত আমরা প্রথমে কি করব, একটা সফটওয়্যার একটা ব্র্যান্ড ভালোভাবে শিখতে হবে, তারপরে অন্য ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে। যেভাবে শিখবো সিকোয়েন্স অনুযায়ী শিখবো, যেভাবে শেখার নিয়ম। আগে প্রথমে আমরা টুলস গুলো শিখবো, সেই টুলস গুলো দিয়ে আমরা প্রজেক্ট তৈরি করব। আমাদের সকল টুলস গুলো জানতে হবে। দেখেন এইখানে যে বারটা আছে, এইটা হলো টপ বার। এইখান থেকে দেখেন এইখানে লেখা আছে কি,
ইনসার্ট নেটওয়ার্ক, এখানে আছে ডিলিট নেটওয়ার্ক। এখানে কয়টা নেটওয়ার্ক আছে? একটা। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যতগুলা ক্লিক করছি ততগুলা নেটওয়ার্ক চলে আসে। এবং যেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে সিলেক্ট করার পরে যদি আমি ডিলিট নেটওয়ার্কে ক্লিক করি এটা ডিলিট হয়ে যাচ্ছে। এই কাজটা আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। যেমন এইখানে জেনারেল থেকেও ইনসার্ট নেটওয়ার্ক আছে, সেখান থেকে আপনি করতে পারেন। বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন এইখানে এইটার পর এখানে আমরা বাকি যে কাজগুলো আছে এগুলো আমাদের প্রোগ্রাম কিছু করার পরে বুঝতে হবে, তাছাড়া আমি বুঝাইতে পারতেছি না। এখানে কিছু আছে অনলাইন করতে হয়, এগুলো এখন কাজ করবে না, ছোট্ট একটা প্রোগ্রাম করার পরে ই করতে হবে। বুঝতে পারছেন? তো আমাদের মূলত এই দুইটা কাজ লাগে, তাও এখান থেকে আমরা কাজ করি না। এইখানে এই বারটার নাম হলো কি? ফেভারিট বার। বুঝতে পারছেন? দেখেন এইখানে ফেভারিট লেখা আছে না? এই ফেভারিটস এর ভিতরে যেগুলো আছে এখানে সেম গুলাই আছে। আপনি যদি এই ফেভারিট বারে অন্য কিছু আনতে চান সেই ক্ষেত্রে এখানে অ্যাড করলে এখানে চলে আসবে। এই ফেভারিট বারের ভিতরে দেখেন প্রথমে কি লেখা আছে, এটার নাম কি? এটা হলো অ্যানো সুইচ, এটা হলো অ্যানসি সুইচ, এটা কি? এটা হলো আমার আউটপুট। এটা কি? এটা হলো আমার এমটি বক্স। এটা হলো ওপেন ব্রাঞ্চ। এটা হলো কি? ক্লোজ ব্রাঞ্চ। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে অ্যানো সুইচ কি কাজ করে? যখন অ্যাক্টিভ হয় তখন কি হয়? অ্যানসি হয়ে যায়। অ্যানসি যখন অ্যাক্টিভ হয় তখন কি হয়ে যায়? অ্যানো হয়ে যাবে। এই এমটি বক্সের কাজ হলো আমরা মূলত এই এমটি বক্স নিয়ে কি কাজ করি? শর্টকাটে কোনো ডিভাইস থেকে আনার জন্য এখানে ক্লিক করে যদি আমরা কোনো একটা কম্পোনেন্ট, যেমন আমরা টিওএন লিখি, এটা একটা টাইমার। এই টাইমার লিখে যখন আমরা এন্টার দেব তখন ওই টাইমারটা চলে আসবে। এখন এই যে টিওএন, এটা তো আমরা জানি না, এটা আগে আমাদের জানতে হবে। দেখেন এইখানে অ্যানো সুইচটা আছে, এই অ্যানো সুইচটা, এনসি সুইচটা এবং এখানে আউটপুট আছে, এগুলো নিয়ে আমাদের একটা সার্কিট তৈরি করতে হবে। আমরা ডল সার্কিট নিয়ে কাজ করছি, ডল সার্কিট চিনি তো, তাই না? ডল সার্কিট করছি না? ডাইরেক্ট অনলাইন। দেখেন এইখানে ফেভারিট বারে যা আছে এখানে তা আছে। ফেভারিট বার আমাদের এখানে ক্লিয়ার। বেসিক ইনস্ট্রাকশনের ভিতরে দেখেন জেনারেলের ভিতরে কি? এটা হলো আমার ইনসার্ট নেটওয়ার্ক, নেটওয়ার্ক বৃদ্ধি করার জন্য এমটি বক্সটা এটা। ওপেন ব্রাঞ্চ, ক্লোজ ব্রাঞ্চ, এগুলা কি? যে কোনো জায়গা থেকে কোনো ব্রাঞ্চ বের করার জন্য এটা ব্যবহার করা হয়, এবং ক্লোজ ব্রাঞ্চ কোনো ব্রাঞ্চ ক্লোজ করার জন্য এটা ব্যবহার করা হয়। ধরুন আমরা যদি একটা সার্কিট তৈরি করি, দেখেন এটা হলো পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। দেখেন তো আমাদের ব্যাটারির যে স্যাম্পল থাকে, একটা বড় থাকে একটা ছোট থাকে না? এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, আমরা বোঝার সাথে এটা বুঝে নেই, ধরে নিলাম। তাহলে এই লাইনটা বর্তমানে কি আছে? শর্ট আছে, তাই না? আর এটা হলো আমার কয়েল আউটপুট। এটাকে যদি আমি এখানে এনে ছেড়ে দেই তাহলে কি হবে দেখেন তো? এটা কি চলবে কিনা? চলবে না? বলেন না কেন? এটা কি চলবে? চলবে কিন্তু। তার মানে এটা কি হয়েছে? এখানে পজিটিভ পাইছে, এদিক দিয়ে নেগেটিভ পাইছে, তাই তো? তাহলে এই কয়েলটা কিন্তু এনার্জাইজড হবে। কিন্তু এটা কি আদর্শ সার্কিট হয়েছে? আদর্শ সার্কিট হয় নাই। আদর্শ সার্কিটের বৈশিষ্ট্য কি বলেন তো? আদর্শ সার্কিটে কয়টা বৈশিষ্ট্য থাকতে হয়? আদর্শ সার্কিটে আমরা যখন ডিপ্লোমা বা বিএসসি তে যখন আমরা পড়ছি, আদর্শ সার্কিট তৈরি করার জন্য কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, কি কি কম্পোনেন্ট থাকতে হবে? এক নম্বর হলো সোর্স থাকতে হবে। দুই নম্বর হলো অপারেশন কমান্ড, অপারেশন থাকতে হবে, মানে সোর্স লাইন থাকতে হবে। একটা হলো নিয়ন্ত্রণ যন্ত্র থাকতে হবে, রক্ষণ যন্ত্র থাকতে হবে, পরিবাহী থাকতে হবে, লোড থাকতে হবে। বুঝতে পারছেন? এই পাঁচটা। একটা হলো লোড, পরিবাহী, এটা সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে এরকম না। আপনি বলতে পারেন যে সোর্স মানে পাওয়ারটা, পাওয়ার থাকতে হবে। তারপরে বলতে পারেন আপনি রক্ষণ যন্ত্র থাকতে হবে, নিয়ন্ত্রণ যন্ত্র থাকতে হবে, পরিবাহী থাকতে হবে মানে তার, এবং লোড। দেখেন পাওয়ার থাকতে হবে, এক নম্বর হলো পাওয়ার, কারেন্ট থাকতে হবে, বিদ্যুৎ থাকতে হবে। তারপরে কি? বিদ্যুৎটা চালানোর জন্য কেবল লাগবে, এবং একটা লুট লাগবে, এবং সুইচ লাগবে, সুইচ দিয়ে অপারেশন করার জন্য, এখন এবং একটা সেফটি ডিভাইস লাগবে, রক্ষণ যন্ত্র, ফিউজ অথবা সার্কিট ব্রেকার। এই সব কিছু মিলে, এই পাঁচটা মিলে হলো কি আমাদের আদর্শ সার্কিট। কিন্তু এখানে কিন্তু আমাদের সার্কিট তৈরি হয়েছে
অন হবে, কিন্তু আদর্শ হয় নাই। আমরা এখানে আদর্শ সার্কিট করব না, সর্বোচ্চ আমরা নিয়ন্ত্রণ যন্ত্র পর্যন্ত করব, নিয়ন্ত্রণ পর্যন্ত করব, বুঝছেন? আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এখানে যদি আমি একটা সুইচ নেই, তাহলে কি হবে দেখেন তো। আমি এটাকে যদি অন করি তাহলে লাইটটা জ্বলবে, আর যদি এটাকে অফ করি তাহলে লাইটটা বন্ধ হয়ে যাবে। এখন এইখানে আমাকে অ্যাড্রেসিং করতে হবে কোন সুইচটা চাপ দিলে এটা কোন আউটপুটটা অন হবে। আমরা একটু পিএলসির ভিতরে যাই। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এটাকে একটু জুম করি, এটাকে আমরা একটা জুম করলাম, জুম করার পরে একটু এখানে দেখি। এখানে কি, এটা হলো ডিজিটাল ইনপুট, এগুলা কি ডিজিটাল আউটপুট। দেখেন এখানে ডিজিটাল ইনপুট গুলা কি দ্বারা নির্ধারণ করা হয়েছে, আই 0.0, 0.1। তার মানে ফিজিক্যালি ইনপুট হলো আই, ফিজিক্যালি আউটপুট হলো কি কিউ। বুঝতে পারছেন? তাহলে পিএলসির ডিজিটাল ইনপুট কি আই, পিএলসির ডিজিটাল আউটপুট কিউ। এখন আপনাকে আরো কিছু বুঝতে হবে। আমরা একটু ব্যাগে যাই। দেখেন এই যে ডিভাইস কনফিগারেশনে আছি, এই ডিভাইসের রাইট বাটন ক্লিক করে আমি যদি প্রপার্টিসে আসি, অনেকের এরকম আসবে না, অনেকের নিচে চলে থাকবে। যেমন রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিস ক্লিক করবেন, কিছুই আসতেছে না। তার মানে এই যে ব্ল্যাক কালারের এটা উপর দিক তুলতে হবে। এখন যদি আমি এটাকে মিনিমাইজ করে দিই, আবার যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসি, তাহলে এগুলো চলে আসবে। দেখেন এটা উপরে উঠানোর পর আমি একটু উঠাই দিলাম। এখান থেকে আমি একটু এই পিএলসির যাবতীয় ডিটেলস গুলো একটু দেখি। আমরা এর আগেও দেখছি যখন আমরা পিএলসি নিচ্ছি তখন। এই জেনারেলে যদি ক্লিক করি, জেনারেলের ভিতরে লেখা আছে পিএলসি নেম। আপনি চাইলে এখানে পিএলসির নামটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। বুঝতে পারছেন? এখানে আপনি লিখে দিতে পারেন S71200। ওকে, 10 ভারে যখন লিখে দেন, টিক দিবেন, ইন্টার ক্লিক করবেন, এখানে কিন্তু পিএলসি 1টা চলে যাবে। বুঝতে পারছেন? দেখেন চলে গেছে না? ওকে, দেখেন এইখানে কে প্রোগ্রাম করতেছে সেটা, কোন কোম্পানি করতেছে সেটা, এমনকি কমেন্টের ভিতরে আপনি লিখে দিতে পারবেন যে মেশিন তৈরি করতেছেন সেই মেশিনের সারাংশটা লিখে দিতে পারেন। এখান থেকে আমরা যেটা ডিভাইস নেওয়ার সময় দেখছিলাম, এখানে কিন্তু সেই জিনিসটাই লেখা আছে। দেখেন এই পিএলসিতে কত মেমরি ইউজ করা যাবে, কয়টা ইনপুট আছে, কয়টা আউটপুট আছে, সিঙ্ক করা যাবে না সোর্স করা যাবে, এখানে ডিটেলস গুলো দেওয়া আছে। বুঝতে পারছেন? তারপরে এখানে যদি প্রফিনেটে যদি ক্লিক করি, এটার কানেকশনটা এখানে আছে, প্রফিনেট কানেকশন, এবং এটার আইপি কি সেগুলো এখানে আছে। আপনি যদি আইপি চেঞ্জ করেন, এখান থেকে কিন্তু আইপিটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার পিএলসি। বুঝতে পারছেন? এখন এখানে দেখেন লেখা আছে ডিজিটাল ইনপুট কয়টা আছে, 14টা। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ডিজিটাল ইনপুট আছে কয়টা আছে, 14টা। দেখেন এটা 0 নম্বর চ্যানেল, 0 নম্বর চ্যানেলের নাম কি, I0.0। বুঝতে পারছেন? এরকম করে দেখেন এই যে ডিজিটাল ইনপুটের ভিতরে ক্লিক করে জেনারেলের ভিতরে এলে এটা, এবং ডিজিটাল ইনপুটের ভিতরে প্রতিটাতে যদি ক্লিক করেন, আমি এখানে দেখতে পাইতেছি প্রথম চ্যানেলের নাম কি I0.0। এটা কত মিলি সেকেন্ডে রেসপন্স করবে, 6.4। আপনি চাইলে এটা আরো মাইক্রো সেকেন্ডেও নিয়ে আসতে পারেন, 0.1 মাইক্রো সেকেন্ড। এগুলা কখন প্রয়োজন হবে, যখন আমরা ইনকোডার নিয়ে কাজ করবো, হাই স্পিড পালস ইনপুট ঢুকাবো, তখন আমরা এগুলো নিয়ে কাজ করতে হবে। দেখেন 0.1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম, আর এটা হলো 0.6 মিলি সেকেন্ড, ওটা হলো মাইক্রো সেকেন্ড ছিল। খেয়াল করছেন? এটা কিন্তু মাইক্রো সেকেন্ড। বুঝতে পারছেন? তো পিএলসি জিরো, যদি আপনাকে বলা হয় যে F7-1200 পিএলসি কত মাইক্রো সেকেন্ডে রেসপন্স করে, তখন কি অ্যান্সার দিবেন, 0.1 মাইক্রো সেকেন্ড। বুঝতে পারছেন? দেখেন এইখানে যতগুলো আছে একটা করে টিক দিবেন, একটা করে ক্লিক করবেন, এখানে অ্যাড্রেস গুলো দেখাবে কোনটার কি অ্যাড্রেস। সেম এখানে ডিজিটাল আউটপুটেরও অ্যাড্রেস আছে, আর অ্যাড্রেস গুলো এখানে দেখাবে। ইনপুট গুলো আছে, অ্যানালগ অ্যানালগ ইনপুট আউটপুট গুলো আছে, অ্যানালগ ইনপুটের অ্যাড্রেস গুলো এখানে দেখাবে, হাই স্পিড অ্যাড্রেস গুলো দেখাবে। এখান থেকে আপনি সিস্টেম এন্ড ক্লক মেমোরি গুলো নিয়ে কাজ করতে পারবো, সিস্টেম ক্লক মেমোরি এমনকি সিস্টেম মেমোরি বিট নিয়ে কাজ করতে পারবো। এগুলো নিয়ে, এগুলা কি, যদি আমি এখানে টিক মার্ক দিয়ে দেই, দেখেন এখান থেকে M0.0 এই মেমোরিটা 10 ক্লক 10 হার্টজ ক্লক হয়ে যাবে। তার মানে কি 1 সেকেন্ডে 10 বার অন অফ হবে, এটা 5 বার হবে, এটা 1 সেকেন্ডে 2.5 বার অন অফ হবে। এইগুলা, এই মেমোরিগুলা বিল্ট ইন আমার ওইভাবে কাজ করবে। যেমন একটা সুইচ দিয়ে 1 সেকেন্ডে একবার অন অফ করাতে চাইতেছি, তাহলে এইটা আপনি চাইলে 0 জায়গায় 100 করে দিতে পারেন, 0 জায়গায় 10ও করে দিবেন, তাহলে 10 সিরিজের হবে। আপনি এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এগুলো আমরা পরে
দুইটা আছে, আমরা যখন মোড বাস কমিউনিকেশন করব তখন আমাদের এই কাজগুলোর প্রয়োজন হবে। আমরা একটু শুধু এখন ওভারভিউ দেখতেছি। এখানে অলওয়েজ অন, এই সুইচটা, এই অ্যাড্রেসটা সবসময় ট্রু হয়ে থাকবে যদি এমসি সুইচ ইউজ করেন বা এনও সুইচ অন করেন, সুইচ ব্যবহার করেন, তারপরেও এই সুইচটা সবসময় ট্রু হয়ে থাকবে। মানে এনও সুইচ ব্যবহার করছেন কিন্তু এটাতে কোনো কমান্ড দেন নাই, কিন্তু আউটপুট সে সিগন্যাল দিচ্ছে। আর এটা যদি এমসি সুইচ দেন সবসময় সে ফলস হয়ে থাকবে। বুঝতে পারছেন? তো এইখান থেকে আপনার প্রোটেকশন এন্ড সিকিউরিটি আছে। এখান থেকে আপনি চাইলে আপনার পিএলসিটাকে প্রোটেকশন দিয়ে দিতে পারেন, পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। আমরা এগুলা নিয়ে পরে কাজ করব, আমরা শুধু একটু দেখলাম কোথায় কি আছে। কিন্তু এইখানে দেখেন আইও ট্যাগ আছে। আইও ট্যাগের ভিতরে আমরা একটু যাই। এইখানে এইখানে আইও ট্যাগের ভিতরে ইনপুট আউটপুট ট্যাগের ভিতরে ইন্টিজার মানে কত বিট? 16 বিট। তার মানে এখানে আই মানে ইনপুট, তার মানে 16 বিটের ইনপুট, তাই তো? তাহলে এগুলা কি? আই ডাব্লিউ মানে কি? ওয়াট, 16 বিট, তাই তো? ওয়াট মানে কত বিট? ওয়াট মেমোরি মানে কত বিট? 16 বিট। ঠিক আছে? পিছনের জায়গাগুলো যারা পড়েন নাই, যারা মেমোরি ক্লাসগুলো করছেন কিন্তু মেমোরি ক্লাসগুলো পড়েন নাই, তারা কিন্তু বুঝবেন। ঠিক আছে? এই জন্য ওইগুলা পড়ায় তারপরে এদিকে আইছি। এখানে আই মানে কি? ইনপুট। ডাব্লিউ মানে কি? ওয়াট টাইপ। তার মানে এটা হলো ইনপুট, হলো ওয়াট টাইপ। আর এইখানে দেখেন টাইপ হলো ইন্টিজার, মানে ওয়াট 16 বিট, ইন্টিজার 16 বিট। আর এটা কি? কিউ। কিউ মানে আউটপুট, এটা হলো ওয়াট টাইপ, তার মানে ওয়াট টাইপ আউটপুট, এটাও ইন্টিজার। তার মানে এই যে ইনপুট, এই আউটপুট, এগুলা কি? অ্যানালগ না ডিজিটাল? অ্যানালগ। আর এইগুলো হলো কি? ডিজিটাল। দেখেন লেখা আছে বুলিয়ান, মানে আই 010, 011, 012। ওই যে আমরা মেমোরি ক্লাস করছিলাম বিট টাইপ মেমোরি, কিভাবে লিখতে হয়? 010, 011, 012। যদি আমরা ফিজিক্যালি অ্যাড্রেস দেই তাহলে আই, আর যদি আমরা মেমোরি অ্যাড্রেস দেই তাহলে M010, 011, 012। দেখেন এই পর্যন্ত 7 পর্যন্ত আছে, তারপর 1। খেয়াল করছেন? অক্টালে কিন্তু, কারণ বিট হলো 8টা। আর 1 বিট, এগুলো 1 বিটের, 1 বিটের মেমোরি, 2 টু দি পাওয়ার 1, তাই না? তাহলে কয়টা ঢুকবে? 0 আর 1, তার মানে বুলিয়ান। আর এগুলো হলো ইন্টিজার। ইন্টিজার মানে 16 বিট। 16 মানে 2 টু দি পাওয়ার 16, 65,000 সামথিং আসবে। বুঝতে পারছেন? তাহলে এই ভ্যালুগুলো হলো অ্যানালগ ইনপুট, 65,000 পর্যন্ত আমি ভ্যালু পাবো। আর এটা হলো অ্যানালগ আউটপুট, 65,000 পর্যন্ত আমি ভ্যালু আউটপুট পাবো। এখানে 35,000, 65,000 পর্যন্ত আমি ভ্যালু ইনপুট করতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার এখানে? এখন তাহলে আমরা এখানে আমরা কিন্তু একটু দেখছি কিছুক্ষণ আগে ডিজিটাল ইনপুট আউটপুট কোনগুলো। এখানে অ্যানালগ আউটপুট দেখায় নাই, ডিজিটাল শুধু দেখাইছে, ডিজিটাল ইনপুট আউটপুট। আমরা একটু খেয়াল করি। এইখানে দেখেন এগুলো হলো কি? ডিজিটাল ইনপুট, আর এটা ডিজিটাল আউটপুট। প্রথম ইনপুটের নাম কি? I010, তাই না? আর প্রথম আউটপুটের নাম Q010। আমি চাচ্ছি এই লাইটটা অন হলে এই লাইটটা এইখানে, সরি, এইখানে এই ইনপুটে যদি পাওয়ার আসে, ট্রিগার যদি আসে, অন যদি হয়, তাহলে এইটা অন হবে। তাহলে আমাকে এখন প্রোগ্রাম করতে হবে এখানে। প্রথমটার অ্যাড্রেসের নাম কি? ইনপুটের নাম কি? এটা সুইচ তো, তাই না? এই সুইচের নাম কি? I0.0, ওকে। এবং আউটপুটের নাম কি? প্রথমটা। এখন এখানে কিন্তু প্রথমটাই দিতে হবে এরকম না, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। ধরেন আপনি এখানে Q0.5 দিয়ে দিলাম, কোনো প্রবলেম নাই। কারণ এইটাকে যদি আমি অন করি, এইখানে যদি আমি পাওয়ার দেই, তাহলে এদিক দিয়ে আমার পাওয়ারটা বের হবে। বুঝতে পারছেন? এখানে কোনো আর কোনো প্রোগ্রাম করা নাই, সরাসরি একটা শুধু একটা আউটপুটটাকে অন অফ করা হইলো। এটার নাম কি? দেখেন ট্যাগ 1, এটার নাম কি? ট্যাগ 2। এই ট্যাগ গুলা কোথায় আসতেছে? এই দেখেন 27টা ছিল, এখন 29টা হয়ে গেছে, সরি 44টা হয়ে গেছে। দেখেন এই কারণ 44টা হয়েছে কেন জানেন? এই যে এখানে আমরা কিছু টিক মার দিছিলাম ওই যে ক্লক মেমোরির ভিতরে। বুঝতে পারছেন? সেগুলা কিন্তু এখানে চলে আইছিল অটোমেটিক। আমি এগুলাকে ডিলিট করে দিই, ডিলিট। ওকে, এটাকেও ডিলিট করে দিলাম। ওকে, আমরা আবার এখানে যাই। দেখেন ডিলিট করাতে কিন্তু এগুলো কিন্তু সব অ্যাড্রেসগুলো চলে গেছে, কারণ এই দুটো তো ওখানে ছিল, ওখানে ডিলিট করে দিয়েছি, এখানে চলে গেছে। আবার আমরা যাই, এখানে লিখি I010, ওকে। আর এখানে লিখবো কি? Q0.4, ওকে। এইটার এখন কয়টা? দুইটা অ্যাড্রেস হয়েছে। দেখেন এখানে কয়টা হয়েছে? 29টা, 30টা হয়েছে। দেখেন এই যে দুইটা অ্যাড হয়েছে। আগে কিন্তু বিল্ট ইন 28টা ছিল, ঠিক আছে? 28টা বা 27টা এরকম ছিল,
আপনি তাহলে এইখান থেকে ট্যাগের নামটা কিন্তু চেঞ্জ করতে পারেন। ট্যাগ 1 এটা কি সুইচ না? এটাকে আমি যদি লিখে দেই ও এন্ড অন অবলিক অফ, অন অফ, তার মানে এটা হলো অন অফ সুইচ। দেখেন এখান থেকে আমি চেঞ্জ করছি, এটা কিন্তু আমার এইখানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? আপনি চাইলে ওইখান থেকে না, এখানে প্রোগ্রাম করবেন, সাথে সাথে আপনি ট্যাগটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, এই ট্যাগের উপর রাইট বাটন ক্লিক করবেন, তারপরে রিনেম ট্যাগ এইখান থেকে করতে হবে। আপনি যদি এইভাবে এখানে ডাবল ক্লিক করলেন, বলেন যে আমি তো এখানে লিখতেই পারতাছি, যখন এটা মাইনাস করবেন দেখেন ট্যাগ সহ অ্যাড্রেস সহ চলে গেছে। এখানে আপনি ওইভাবে চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পারছেন? আপনাকে চেঞ্জ করতে হলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিনেম ট্যাগে আসতে হবে, তারপর আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন শর্টকাটে কিভাবে করবেন, রাইট বাটন ক্লিক, রিনেম ট্যাগ, রিনেম ট্যাগ কন্ট্রোল শিফট টি, তাহলে আমি এখানে ক্লিক করব, কন্ট্রোল শিফট টি ক্লিক করব, এটা রিনেম হবে। এটা হলো আমার মোটর, ধরেন সাপোজ মোটর, ওকে। এখানে চেঞ্জ করলেও আমার এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে কাজটা করছি, এইটা এখন আমাকে সিমুলেশন করে দেখতে হবে আসলে কাজ হয় কিনা। সিমুলেশন করার জন্য আমরা কিন্তু একটা সফটওয়্যার দিছি, সেই সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে, আদারওয়াইজ আপনি কাজ করবে না। দেখেন এইটা হলো, দেখেন সিমুলেশন, চার্জ সিমুলেশন। তাহলে আমরা এখানে যখন ক্লিক করব, এখান থেকে ওকে ক্লিক করব, ওকে। দেখেন অটোমেটিক পিএলসি সিম, এই পিএলসি সিম যে সফটওয়্যারটা ছিল সেটা অটোমেটিক ওপেন হয়ে গেছে। এখান থেকে কনফিগার টাস্ক, এখানে চলে আসবো। এখান থেকে লোড, এখান থেকে নো অ্যাকশন থেকে স্টার্ট মডিউল, এখান থেকে ফিনিশ, এই কাজগুলো করতে হবে। ঠিক আছে? তাহলে এটা রান হয়ে গেছে, গ্রিন লাইট জ্বলছে। এবং আমরা কি করব এখন, এইখান থেকে মনিটরিং করব। অনেকের এই মনিটরিং এটা নাও থাকতে পারে। এখানে এই যে ব্ল্যাক কালারের অ্যারো আছে না, ড্রপ ডাউন, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এটার ভিতরে ঢুকে দিচ্ছি, কারণ কি আমার এখানে স্ক্রিনটা ছোট হয়ে গেছে, এখানে টুলস গুলো আটকাছে না, এই জন্য। বুঝতে পারছেন? আপনি যদি এরকম ছোট থাকে তখন আবার বেরোতে থাকে, বেরোবে। তাহলে এখান থেকে আমি মনিটরিং করব, এখান থেকে কনফিগার টাস্ক এটি করে দেব। পাওয়ার চলে গেছিল মনে হয়, বিদ্যুৎ চলে গেছিল মনে হয়। দেখেন মনিটরিং করার পরে এখন কি হয়েছে দেখেন তো, এখানে কি আছে, এখানে গ্রিন কালার, লাইন কিন্তু এই পর্যন্ত আছে, পাওয়ার কি এখানে আছে। এখন এইটাকে রাইট বাটন ক্লিক করে মডিফাই করতে হবে। 0 থেকে 1 করলে তো এটা ক্লোজ হবে, তাই না? তো এখানে 0 থেকে 1 করতেছে, এটা ক্লোজ হচ্ছে না, কারণ কি জানেন, I0.0 হলো পিএলসির ফিজিক্যাল অ্যাড্রেস। এই I0.0 যখন 24 ভোল্ট যাবে, সেটা যদি সিং হয়, পজিটিভ 24 ভোল্ট যখন যাবে তখন এটা ক্লোজ হবে। তো এটা তো ফিজিক্যালি অ্যাড্রেস, আমি তো এটা মডিফাই করতে পারবো না। আপনি কি বুঝতে পারছেন কোথায় পাওয়ার যাচ্ছে? এই যে দেখেন, এই যে পিএলসির এই এম এর ভিতরে আমি কি করছি, নেগেটিভ কমন করছি। তাহলে I0.0 কি দিতে হবে, 24 ভোল্ট দিতে হবে, তাই না? নেগেটিভ দিলে 24 ভোল্ট, পজিটিভ দিতে হবে। এই 24 ভোল্ট যখন যাবে, ফিজিক্যালি যখন যাবে, তখন আপনার এটা কাজ করবে, তখন এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তাহলে আপনি যখন এই যে মেমোরি থেকে যখন আপনি কম্পিউটার থেকে অথবা এইচএমআই থেকে অথবা স্কাডা থেকে যখন করতে যাবেন, তখন কি এই অ্যাড্রেস দিবেন? এই অ্যাড্রেস দিলে তো কাজ করবে না, এটা ফিজিক্যাল অ্যাড্রেস। এখন মনে রাখবেন, স্কাডা, এইচএমআই, এমনকি সিমুলেশন যদি মডিফাই করতে চান, তখন আপনাকে এইটার এগেইনস্টে আরেকটা করে মেমোরি সুইচ নিতে হবে, মেমোরি নিয়ে কাজ করতে হবে। মেমোরি ভার্চুয়াল ভাবে কাজ করে। কিভাবে কাজ করতে হবে আমরা একটু দেখি। এইটাকে আবার মডিফাই করতে হবে, প্রোগ্রামটাকে। এই পিএলসি সিমটাকে প্রথমে আপনাকে বন্ধ করে নিতে হবে। আদারওয়াইজ যদি আপনি এটা পিএলসি সিম অন করে যদি কাজ করতে যান, আপনার কম্পিউটার কিন্তু অনেক স্লো হবে। তারপরে এখানে গো অফলাইনে আমরা ক্লিক করলাম। এখন দেখেন, আমরা কিন্তু হাউস ওয়ারিং সম্পর্কে জানি। দুই সুইচে এক বাতি যদি জ্বালাইতে চাই, দুইটা জায়গা থেকে কমান্ড করতে চাই, তাহলে কি করতে হবে, এখান থেকে আমাকে একটা ব্রাঞ্চ বের করতে হবে। এটার নাম কি, ওপেন ব্রাঞ্চ। তাহলে এখানে একটা ব্রাঞ্চ বের করলাম।
এখানে একটা অ্যানো সুইচ নিলাম, আবার এটাকে ক্লোজ করলাম, তাহলে কি হলো এখানে আরেকটা সুইচ অ্যাড হলো। আর এটার অ্যাড্রেস আমি দেব কি M0.0, তাহলে এটা কি মেমোরি অ্যাড্রেস। এই মেমোরিকে আপনি মডিফাই করতে পারবেন, কিন্তু এটাকে মডিফাই করতে পারবেন না। এটা শুধু পিএলসির অ্যাড্রেসে, পিএলসির ইনপুটে, ফিজিক্যালি ইনপুটে যখন পাওয়ার যাবে তখন এটা অ্যানোড এনসি হবে। আর এইচএমআই বা স্টার্টার থেকে যদি আপনি অন করতে চান তখন এই অ্যাড্রেসে সিগন্যাল পাঠাইতে হবে, বা সিমুলেশন করতে হলে এই অ্যাড্রেসে সিগন্যাল পাঠাতে হবে, তাহলে কাজ করবে। বুঝতে পারছেন? এখন আমি এটাকে মডিফাই করছি, মডিফাই করা শেষ। এখন আমাকে আবার পিএলসি কে পাওয়ার অন করতে হবে। পিএলসির পাওয়ারটা অন করলাম, এটা কিন্তু দ্বিতীয়বার করতেছি। ঠিক আছে, দ্বিতীয়বার কিন্তু আপনার সিমুলেশন করবেন না। যদি এটা কেটে দেন, একবারে কেটে দেন, তাহলে সিমুলেশন করতে হবে। তাহলে আমি এটাকে রান করার পরে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে এখানে কি আছে, ডাউনলোড। কারণ আমি এটাকে এডিট করছি, পুনরায় আপনাকে পিএলসির ভিতরে আবার এই প্রোগ্রামটাকে ডাউনলোড করতে হবে। লোড, এখান থেকে এটা মিনিমাইজ করলাম, আবার মনিটরিং করলাম। এখন দেখেন, এখন এটাকে যদি আমি মডিফাই করি, এটা কিন্তু 0 থেকে 1 করলাম, মডিফাই হলো না। কিন্তু এটাকে যখন আমি মডিফাই 0 থেকে 1 করতেছি, তখন কিন্তু এটা পাওয়ার গেছে। আবার যখন এটাকে 0 করব, তখন এটা কি হবে, অফ হয়ে যাবে। পুশ সুইচ চাপ দিয়ে ধরে থাকলে 1, মানে ওটা মডিফাই করে আমি 1 করে রাখলাম। আবার যখন ছেড়ে দিছি, তখন এটা 0 হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এই সময় থেকে যদি আমি সিগন্যাল পাঠাই, তখন এই সময়ের ভিতরে আমাকে প্রোগ্রাম করে দিতে হবে, এই যে ভাই পিএলসি এত নাম্বার একটা পিএলসি আছে, এত আইপি একটা পিএলসি আছে, ওইটার ভিতরে M0.0 একটা সুইচ আছে। আমি যখন এই বাটনটা চাপ দিব, চাপ দিলে ওই বাটনটা তুমি সেট করবা। আমি যখন আবার ফিঙ্গারটা রিলিজ করব, তখন এটা রিসেট করবা। এইভাবে আমাকে এই সময় প্রোগ্রাম করতে হবে। আমরা এই সময় প্রোগ্রামটা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা ডল সার্কিট কিভাবে করতে হয় সেটা দেখব। আমরা ডল সার্কিট করছি না? ডল সার্কিট করতে হলে কি করতে হয়? একটা অ্যানো সুইচ লাগে, একটা এনসি সুইচ লাগে, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগে। এই তিনটা জিনিস দিয়েই আমাকে ডল সার্কিট করতে হবে। তাহলে আমরা ডল সার্কিট যেহেতু করব, এখানে প্রথমে আমরা কি করলাম, এটাকে অফলাইন করলাম এবং এখানে এটাকে পাওয়ারটাকে অফ করে দিলাম। এখন ডল সার্কিট করার জন্য আমাদের কি করতে হবে? একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। এটাই ম্যাগনেটিক কন্ডাক্টর ধরেন, তাই না? অথবা প্রথম থেকে দেখাই। প্রথমে আমি একটা এনসি সুইচ নেই। ওইখানে ওয়ারিংটা কিভাবে ছিল? লাইন এনসি সুইচের এক প্রান্ততে ঢুকছে, আরেক প্রান্ততে বেরিয়েছে। তারপরে কি হয়েছে? এনো সুইচের এক প্রান্ততে ঢুকছে, আরেক প্রান্ততে বেরিয়েছে। বের হয়ে কোথায় গেছে? ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এ গেছে, A2 থেকে নিউট্রালে গেছে। এটাই, তাই না? তাহলে এই সুইচের নাম কি? এটা হলো অন সুইচ। তাহলে এখানে আমরা একটা অ্যাড্রেস দেই, M0.0। অ্যাড্রেস না দিলে তো কাজ করবে না, মেমোরি অ্যাড্রেস দেই, যেহেতু আমরা ভার্চুয়ালি কাজ করব। যদি ফিজিক্যালি অ্যাড্রেস নেই, তাহলে আমাকে ফিজিক্যালি ওখানে পাওয়ার ঢোকাতে হবে। তাহলে M0.0 এটা হলো আমার অন সুইচ, আর এটা আরেকটা সুইচ অফ সুইচ। তাহলে এটার পরে অ্যাড্রেসটা কি হবে? হ্যাঁ, M0.1। গুড। আচ্ছা, এখন এটা কি, আউটপুটটা কি হবে? এটা আপনি একটা মেমোরিকেও ডল করতে পারবেন, বা একটা ফিজিক্যালি আউটপুটটাকেও ডল করতে পারবেন। ধরেন আমি একটা মেমোরিকে অন করবো, M1000.1 বুঝতে পারছেন? তার মানে আমি এইটা অন করলে, যখন ডল সার্কিট করবো, এটা যখন অন করবো, চাপ দিব, তখন এটা অন হয়ে থাকবে, ছেড়ে দিলে অন হয়ে থাকবে। কোন মেমোরিটা? 1000.0 যেটা। বুঝতে পারছেন? এখন ডল সার্কিট করতে হলে ল্যাচিং করতে হয়, তাই না? ল্যাচিং করার নিয়ম কি? অ্যানো সুইচ থেকে প্যারালালি দুইটা তার নিয়ে এসে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের, এই যে আপনি যেটা প্রবলেম করেন, মনোযোগ দিবেন। ওখানে কি, যদি ওইটা বুঝেন তাহলে এটা বুঝবেন। অ্যানো সুইচের দুই পাশ থেকে প্যারালালি তার নিয়ে এসে কি করতে হয়? আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোর সাথে প্যারালালি অ্যানোতে লাগাইতে হয়, তাই না? তাহলে এটার নাম আগে চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবো। কন্ট্রোল শিফট কি, এটা হলো অন, অন সুইচ। আর এটা হলো কি, অফ সুইচ। ওকে। আর এটা কি, এমসি। ওকে, ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা এমসি। তাহলে দেখেন, এইখান থেকে ব্রাঞ্চ বের করতে হবে, এখানে একটা অ্যানো লাগাইতে হবে, আবার অ্যানো চেঞ্জ করতে হবে। এই অ্যানোটা কার? লেসিং এর অ্যানো। লেসিংটা না, লেসিংটা কে কার সাথে লেসিং করতেছেন? আমরা তো এখানে তার লাগায় ম্যাগনেটিক কন্ডাক্টর লাগিয়ে দিতে পারতেছি। এইখানে তো আর ম্যাগনেটিক কন্ডাক্টর ওরকম এইটার ভিতরে অ্যানো এমসি নাই, তাই না? তার জন্য এখানে এই অ্যানোটা কার? ম্যাগনেটিক কন্ডাক্টরের। তার মানে আমি কিছু
আসবে না? এইখানে যখন পাওয়ার আসবে তখন এখানে কোথায় পাওয়ার আসবে? 1000.0 তে। 1000.0 তে যখন পাওয়ার আসবে তখন কি এখানে আসবে? এখানে তো 1000.0 এখানেও আসবে। আপনার হাতের ভিতরে যদি আমি ইলেকট্রিক পাওয়ার লাগাই, যদি পাওয়ার দেই, আর আপনার পায়ের ভিতরে যদি টেস্টার দেই, তাহলে পায়ের ভিতরে কি টেস্টার জ্বলবে? তার মানে M1000.0 এই প্রোগ্রামের 50,000 লাইন পরেও যদি থাকে, এখানে এক জায়গায় যদি পাওয়ার আসে ওই জায়গায় পাওয়ার যাবে। এটা মনে রাখতে হবে আপনাকে। বুঝতে পারছেন? তার মানে এইখানে দুইটা অ্যাড্রেস একজনের হতে পারবে না। এইখানে একই অ্যাড্রেস একজনেরই। বুঝতে পারছেন? M1000.0 শুধু এইটাই এমসির জন্যই, অন্য কারোর জন্য না। এইভাবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা অ্যাড্রেস আলাদা আলাদা কাজ করবে। তার মানে M1000.0 তে যদি আমি অন করি, তাহলে 10,000 লাইন পরেও যদি আমি একটা 1000.0 নেই, তাহলে এইখানে অন হলে ওইখানে অন হবে। দেখেন এইখানে পাওয়ার আসলো, তার মানে 1000.0 তে পাওয়ার আছে। 1000.0 তে পাওয়ার আছে মানে এই 1000.0 তেও পাওয়ার আছে। এইখানে পাওয়ার আছে মানে কোথায় পাওয়ার আছে? এনোতে পাওয়ার আছে। এনোতে পাওয়ার আছে মানে কি হয়ে গেছে? এমসি হয়ে গেছে। তার মানে পাওয়ার এদিক দিয়েও যায় এদিক দিয়েও যাবে, তাই না? একটা পাওয়ার যদি বন্ধ করে দেই তাহলে এদিকটা পাওয়ার যাবে, যেটা আমরা ডল সার্কিট করছিলাম। এখন আমরা এখানে এটাকে পাওয়ার অন করি। অন করার পরে আবার এটাকে ডাউনলোড করতে হবে। কনফিগারেটর লোড এখান থেকে মনিটর। দেখেন আমি যদি এটাকে অন করি, মডিফাই করব, কি করব? টাইপ 0 থেকে 1 করলাম। দেখেন মডিফাই 0 করা মানে কি? কন্ট্রোল F3। আর যদি আমি 1 করতে চাই কন্ট্রোল F2। তাহলে আমি এখানে ক্লিক করে যদি কন্ট্রোল F2 যদি ক্লিক করি, দেখেন পাওয়ার গেছে। পাওয়ার কিন্তু ওখানে যাওয়ার কারণে এটাও কিন্তু এমসি, অ্যানোড এমসি হয়ে গেছে, তাই না? দেখেন তো এটাও অ্যানো হয়ে গেছে না? এখন আমি এটাকে যদি F3 চাপ দেই, তাহলে কিন্তু ও ধরে রাখছে, ল্যাসিং করে ধরে রাখছে। এখন অফ করতে হলে মূল এই পাওয়ারটাকে বন্ধ করতে হবে। যদি এটাকে একবার বন্ধ করা যায়, এটাকে অন করার জন্য কি করতে হবে? কন্ট্রোল F2। তাহলে এটা এমসিটা অ্যানো হয়ে গেছে, আবার এমসি করছি, পাওয়ারটা এই পর্যন্ত আইছে। শর্ট সার্কিট বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝেন নাই কে? যদি হার্ডওয়্যার বুঝেন এটা বুঝবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা মোটর কন্ট্রোলিং সম্পর্কে আইডিয়া আছে তো সবারই? ঠিক আছে, মোটর ফরওয়ার্ডে কিভাবে রিভার্সে কিভাবে চালাতে হয় ফিজিক্যালি, টাইমার, রিলে, ম্যাগনেটিক কন্ট্রোল দিয়ে, ওই কাজগুলো আপনাকে জানতে হবে। এটা আপনি ইউটিউব দেখেও জানতে পারেন, অথবা আমাদেরও কোর্স আছে মোটর কন্ট্রোলিং, চাইলে সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। অথবা আমরা এগুলো প্রেশার দেই না, আমরা জানি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই কাজগুলো জানে, এই জন্য আমরা এই কোর্সের সাথে ওগুলো অ্যাড করি নাই। কারণ আপনি এই 3 মাসে এই কোর্সটাই শেষ করতে পারবেন না। যেখানে অন্যান্য প্রতিষ্ঠান একই কোর্সের ভিতরে হাউস ওয়ারিং, মোটর কন্ট্রোলিং আর অটোমেশনে দেখা যাচ্ছে। আমি জানি না তারা কিভাবে এত দ্রুত শেখায়, আপনারা শিখতে পারতেছেন কিনা। হয়তোবা সেখানেও ওরকম সুপার হিউম্যান ইঞ্জিনিয়ার যায়, তাড়াতাড়ি শিখতে পারে, কিন্তু আমাদের এখানে সবাই স্লো আসে। বুঝতে পারছেন? আসলে এটা আসলে 3 মাসে শেষ করার জিনিস না। তারপরেও আমাদের শেষ করতে হয়, দ্রুত শেষ করতে হয়। তো আমাদের অনুমোদনই হলো 3 মাস। কি করবো, সেখানে করার কিছু নাই তো। দেখেন এইখানে আবার দেখি, এটাকে আমরা অন করলাম, আবার এটা দিয়ে অফ করতে হবে, অফ করতে পারলাম। বুঝতে পারছেন? এখন দেখেন আমি চাচ্ছি এইটা অন হলে আমার আরেকটা জিনিস অন হবে, আরেকটা আউটপুট অন হবে। এটা তো মেমোরি। আমি চাচ্ছি এইটা অন হওয়ার পরে আমার একটা আউটপুট অন হবে। তাহলে কি করতে হবে? আপনি এই নেটওয়ার্কেও ব্রাঞ্চ নিতে পারেন, অথবা অন্য নেটওয়ার্কেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে একটা অ্যানো নিলাম। আপনাকে এটা বন্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু স্লো হয়ে যাবে। একটা অ্যানো নিচ্ছি, একটা আউটপুট নিচ্ছি। এই আউটপুটের নাম দিলাম কি আমরা? Q0.4। ওকে, মোটর লেখা আছে। আমি চাচ্ছি এইটা অন হলে এইটা হবে, তাহলে এখানে কার অ্যাড্রেস দিতে হবে? এই এমসির অ্যাড্রেসটা যদি আমি এখানে দেই, আমি কিন্তু দেখেন কি করলাম, এখানে সিলেক্ট করছি, কন্ট্রোল চাপ দিয়ে মাউসের লেফট বাটন
জিরোতে যদি অন করি তাহলে আমার এইটা আউটপুটটা অন হবে। বুঝতে পারছেন? আগে লিখছিলাম ওই অ্যাড্রেসে অ্যাসাইন করে দিছি, এজন্য এটা কি Q0.4 না? দেখেন আমরা কিন্তু এখানে Q0.4ই অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে? এখন যদি আমরা এখানে Q0.5 দিতাম, ওকে, এবং এটা ট্যাগ চলে আইতো, আমার এখানে কন্ট্রোল শিফট যদি লাইট লিখে দেই, তাহলে দেখেন আমি এটা অন হলে কোনটা হবে? এটা অন হবে, কারণ এটাতে আমি লাইট করে চালাবো। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন এখানে যাই দেখি, এই দেখেন এটার নাম লাইট হয়ে গেছে। এমনকি এটা সেভ আছে কেন? কারণ এটা যখন আমি অ্যাসাইন করছিলাম ট্যাগ টেবিলে ওইটার নাম কিন্তু চলে আইছে। আর ট্যাগ টেবিল থেকে যদি আপনি এখান থেকে যদি এই যে মোটরটাকে যদি ডিলিট করে দেন, ডিলিট, তাহলে দেখবেন এখান থেকে কিন্তু ওই যে ওইটার মোটরটা চলে গেছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা আবার এইখান থেকে সিমুলেশনটাকে অন করি। এখান থেকে আমরা সিমুলেশনটাকে অন করলাম, তারপরে কি করতে হবে বলেন তো? এটা না, ডাউনলোড করতে হবে না? এডিট করলেই তো আপনাকে ডাউনলোড করতে হবে। আপনারা অনেকে কি করবেন, এখানে এডিট করবেন, এটাকে পাওয়ার দিবেন, পাওয়ার দেওয়ার পরে এটা মনিটরিং করবেন, কিন্তু মনিটরিং তো হবে না। প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, তারপর আপনাকে মনিটরিং করে নিতে হবে। এখন দেখেন আমি যদি এটাকে অন করি, নিচেরটা অন হবে। আমি পিএলসি সিমটাকে না বন্ধ করেই কাজ করছিলাম, এই জন্য আমার স্লো করতেছে। অবশ্যই আপনারা যখন এডিট করবেন এটাকে বন্ধ করে নিয়ে কাজ করবেন। পাওয়ারটা অফ করবেন, পাওয়ার দিলাম, এখান থেকে আমরা আবার এখান থেকে মনিটরিং করলাম, কিন্তু এটা কিন্তু এই যে এর আগে কিন্তু ঢুকাইছি, এজন্য আর এখানে প্রোগ্রাম ঢুকাইলাম না, শুধু পাওয়ার অফ করে আবার মনিটরিং করলাম। অবশ্যই মনিটরিংটা দেখেন, আমি আবার এখান থেকে একটু ডাউনলোড করে দেখবো। এখন যদি আমি এটাকে অন করি, দেখেন নিচেটা অন হয়ে আছে। আমি যদি এটাকে অফ করি তাহলে অফ হয়ে গেছে। বুঝতে পারছেন? আমাদের মূলত এখন শিখতে হবে এখানে যতগুলা টুলস আছে সেই টুলসের কাজগুলো আমাকে বুঝতে হবে, পাশাপাশি আমাদের প্রজেক্ট করতে হবে। এই যে বিট লজিকের ভিতরে আমরা কি শিখছি? এনও শিখছি, এনসি শিখছি, অ্যাসাইনমেন্ট শিখছি। এই যে বাকি যত যা আছে এগুলো আগে আমাদের শিখতে হবে, তারপরে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব। বুঝতে পারছেন? এখন আমরা ডল সার্কিট করছি, একটা লাইটকে অন করছি, অফ করছি, সেটা মনিটরিং এর মাধ্যমে। এটা যদি আমরা এই সময়ের মাধ্যমে করতে যাই, সেই ক্ষেত্রে এই সময়ের ডিজাইনটা প্রোগ্রাম করতে হবে, এই সময়ের ডিজাইন করতে হবে, অ্যাড্রেসিং গুলো নিতে হবে। বুঝতে পারছেন? এখন আমাদের কাছে যে এই সময়টা আছে সেটা একটু আমরা দেখি। আমাদের কাছে যে এই সময়টা আছে, এই সময়ের পিছনে এই অ্যাড্রেসটা, এই সরি এই সময়ের পিছনে এই নেম প্লেটটা আছে। এখানে আমরা একটু দেখি মডেল নাম্বারটা কি? কেটিভি 700 বেসিক। বুঝতে পারছেন? কেটিভি 700 বেসিক, খেয়াল করবেন। এখন আমরা টিয়া পোর্টালে যাই, এখান থেকে আমরা অ্যাড এ নিউ ডিভাইসে যাই। আমরা প্রোগ্রাম করতেছি টিয়া পোর্টাল টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন, মানে কি অটোমেশন যা আছে সব এক জায়গায়। আমরা এখন এই সময় ডিজাইন করব, এই সময়ের ভিতরে কোন প্যানেল নিয়ে কাজ করবো বলেন তো? এখানে কি কোন প্যানেল? বেসিক প্যানেল। কারণ কি আমাদের এইখানে লেখা আছে কেটিভি, কেটিভি 700 বেসিক, তার মানে এখানে বেসিক প্যানেল। এখানে যদি লেখা থাকতো কেটিভি 700 কম্পুট, ও এটা বন্ধ করি নাই, এটা বন্ধ করতে হবে। এখানে যদি লেখা থাকতো কেটিভি 700 কম্পোর্ট, তাহলে আমরা কি কাজ করতাম? কম্পোর্ট প্যানেলে কাজ করতাম। যদি লেখা থাকতো কেটিভি 700 মোবাইল, তাহলে মোবাইল প্যানেলে আসতাম। যেহেতু এখানে বেসিক লেখা আছে, তাহলে এই অ্যারোতে ক্লিক করি, সিমেট্রিক বেসিক প্যানেলে আসি। এইখানে 700 হলো আমার 7 ইঞ্চির আন্ডারে, 600 হলে 6 ইঞ্চির আন্ডারে। বুঝতে পারছেন? দেখেন 6 এর ভিতরে ক্লিক করে কিন্তু আপনি কেটিভি 600 পাইতেছেন, 700 কিন্তু পাইতেছেন না। তাহলে আমাকে যেতে হবে কোথায়? কেটিভি 700 এটার ভিতরে। এখান থেকে দেখেন
কোনটা আছে কেটিভি 700 বেসিক, পোর্ট্রেট না কিন্তু। যদি 700 বেসিক পোর্ট্রেট লেখা থাকতো তাহলে আমাকে পোর্ট্রেটে যেতে হতো। তাহলে কোথায় আছে? এটাতে বেসিকে আছে। এই এটাতে ক্লিক করি। এইটার ভিতরে দেখেন দুইটা মডেল আছে। এখন আমাকে পার্ট নাম্বার মিলাই নিতে হবে। একটু দেখবেন এইখানেও পার্ট নাম্বার আছে। পার্ট নাম্বারটা কি? 6AB2 123 2GB03, এটা মিলাই নিতে হবে। তাহলে আমাদের কোনটা? 2GB3, এটা নিচেরটা, তাই না? এবং এখানে ভার্সন কোনটা হবে? ভার্সন কোনটা হবে? সবার নিচেরটা? না, এটা এইটা। হ্যাঁ, এটা এটা মানে নিচেরটা বলতে আমি নিচের ভার্সনই বুঝাইছি। তিনি তো 13 তো নিচে, তাই না? এই সিরিয়ালই নিচে হলে 17। আর যাই হোক, এইখানে আমাদের 15 করতে হবে। কারণ কি জানেন? আমাদের এই সময়টা 15 ভার্সনে আছে। এটা আমরা দেখে নিতে পারতেছি, কারণ এটার ডিসপ্লে আছে। ডিসপ্লের ভিতরে আমি চাইলে দেখে নিতে পারবো। আর পিএলসির ভিতরে যেহেতু ডিসপ্লে নাই, সেক্ষেত্রে আমাকে যেটা সর্বনিম্ন আছে সেটা দিতে হবে। আপনি আমরা যখন এই সময়ের কাছে যাবো, ফিজিক্যালি যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবো, তখন আপনি বলবেন, একটু মনে করে দিবেন যে কিভাবে এটার ভার্সন কত আছে দেখতে হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা জানি যে এটার ভার্সন কত আছে, 15। তাহলে আমরা এখান থেকে ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পরে কি করতে হয় আমরা একটু দেখি। এখান থেকে অবশ্যই আপনাকে এই সময়টা কোন পিএলসির সাথে কাজ করাবেন সেটা এখান থেকে ব্রাউজ করে দিতে হবে। আমি এখান থেকে ক্লিক করলাম, এইখানে S7 1200 লেখা আছে। আপনাদের পিএলসি 1, এই যে আমি নাম চেঞ্জ করছি, এই জন্য নাম চেঞ্জ হয়ে গেছে। আপনাকে এটা সিলেক্ট করে অবশ্যই টিক মার্ক দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। দেওয়ার পরে এখান থেকে কোথায় হবে? নেক্সট। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এখান থেকে আমরা এই কালারটাই নিয়ে রাখলাম, এবং এখান থেকে হেডার নিয়ে যদি আপনি টিক মার্কটা উঠায় দেন, তাহলে এই টিক মার্কটা উঠে এখানে এখানে যা যা আছে লোগো, টাইম, ডেট চলে যাবে। এবং টিক মার্কটা যদি দিয়ে দেন তাহলে এগুলো চলে আসবে। এই লোগো আছে, এখান থেকে আপনি ব্রাউজ করে আপনার কম্পিউটারের বা যে কোম্পানির কাজ করতেছেন সেই কোম্পানির লোগোটা ব্রাউজ করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। বুঝতে পারছেন? কোন কি কি ফরম্যাট নেবে সেই ফরম্যাট গুলো এখানে আছে। বুঝতে পারছেন? ওকে। তারপরে আমরা এখান থেকে কোথায় যাবো? নেক্সট। এখানে অ্যালার্ম গুলো আছে, এই অ্যালার্ম গুলো টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক না দিলে আপনি কিন্তু অ্যালার্ম গুলো দেখতে পারবেন না। ধরেন আপনার মেশিনে কোনো প্রবলেম হলো, কোনো কমিউনিকেশন এরর আসলো, সেখানে কিন্তু আপনি এই এরর গুলো পাবেন না যদি টিক মার্ক না থাকে। বুঝতে পারছেন? অবশ্যই টিক মার্ক গুলো দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আমরা কি করবো? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে ফার্স্ট স্ক্রিন লেখা আছে, আপনাদের এখানে রুট স্ক্রিন লেখা থাকতে পারে। এটা হলো আমাদের প্রথম স্ক্রিন। আপনি যদি চান এখান থেকে একাধিক স্ক্রিন নিয়ে কাজ করতে পারবেন। একাধিক স্ক্রিন নিয়ে কাজ করতে পারবেন। এটার আন্ডারে ওইটা, এটার আন্ডারে এটা। এটা এক 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 ইয়ার এক এক মডেলের উপরে ডিপেন্ড করে এক একটা আছে। বুঝতে পারছেন? ওগুলোতে কাজ করবো কিভাবে করতে হয় আমরা এখন একটা নিয়ে করবো। আমরা খালি দেখতেছি কোনটার আন্ডারে, যেরকম আমরা আমাদের যে এখন বাটন মোবাইল ছিল, আমরা ফোল্ডার করছি একটার ভিতরে আরেকটা, ভিতরে আরেকটা, এরকম আমি এখানে একটা এসএম এর ভিতরে আলাদা আলাদা এসএম এর অ্যাড্রেস গুলো দেওয়া থাকবে। সেই অ্যাড্রেসে যদি আমি ক্লিক করবো, সেই বাটনে ক্লিক করলে আমাকে সেই স্ক্রিনে নিয়ে যাবো। আবার ওখান থেকে আমি কোন স্ক্রিনে যাইতে যেতেছি সেই স্ক্রিনেও আসতে পারবো, মেইন স্ক্রিনেও আসতে পারবো। এই স্ক্রিন গুলো আমাকে রেডি করে দিতে হবে। মূলত আজকে আমাদের প্রথম স্ক্রিন, যেহেতু এইগুলো নিয়ে আমরা কাজ করবো না, আমরা প্রথম স্ক্রিন নিয়ে কাজ করবো। বুঝতে পারছেন? এইখান থেকে কোন এই সময়ের ভিতরে কতগুলা স্ক্রিন নেওয়া যায় সেটার ডিটেলস আমরা এটার ভিতরে ঢোকার পরে প্রপার্টিজ থেকে আমাদের দেখতে হবে। বুঝতে পারছেন? এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। ওরা বলতেছে তুমি চাইলে এখানে বিল্ট ইন একটা ইয়ে আছে, আমরা একটা ফরম্যাট তৈরি করা আছে, তুমি যদি এখানে ক্লিক করে দাও ওরকম তুমি স্ক্রিনগুলো পেয়ে যাবা।
এইচএমআই চলে আসবে, ঠিক আছে? এখানে পিএলসি ছিল, এখানে এইচএমআই। এইচএমআই এর ভিতরে এইখান থেকে যদি এইচএমআই কনফিগারেশনে ক্লিক করেন, সেই ক্ষেত্রে এইখানে এইটা আসবে ডিভাইস কনফিগারেশন। এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ থেকে আপনি এখানে জেনারেলে থেকে সবকিছু এখান থেকে আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন এখানে? এখন আমাদের এই হিসাবের ভিতরে স্ক্রিন লেখা আছে, এই স্ক্রিনের ভিতরে ফার্স্ট স্ক্রিন, ওই যে একটা প্রথম স্ক্রিন প্রথমে চলে আসে, সেইটা হলো এটা। এটা আমার প্রথম স্ক্রিনটা। এই স্ক্রিনের উপরে একটা লেখা আছে, এই লেখাটা আমার প্রয়োজন নাই। এটা প্রয়োজন আছে? প্রয়োজন নাই। এই লেখাটা আমি সিলেক্ট করে ডিলিট বাটন চাপ তুমি ডিলিট হয়ে যাবে। এখন আমাদের একটা কাজ করতে হবে, এই পাশে আসি। এই পাশে টুল বক্স আছে। টুল বক্স যদি আপনাদের এরকম না থাকে, এরকম না খুঁজে পাবেন, তাহলে দেখবেন যে নিচে আপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করে টুল বক্স পাবেন। টুল বক্সে ক্লিক করবেন, এই অবজেক্ট গুলো যেগুলো আছে এগুলো আউটপুট হিসেবে কাজে লাগাতে পারবেন, এলিমেন্ট গুলো ইনপুট হিসেবে কাজ করতে পারবেন, কন্ট্রোল গুলো এলিমেন্ট হিসেবে কাজ করাতে পারবেন। এবং এখানে গ্রাফিক্স আছে, গ্রাফিক্সের ভিতরে অনেক আইকন গুলো আছে, সেগুলো আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখবো, আসলে দেখবো। যেমন এখানে দেখেন মোটর আছে, মোটরের মধ্যে ক্লিক করলে এখানে মোটর, এখানে দেখেন যে মোটর যত যা আছে এগুলা আস্তে আস্তে ক্লিক করলে ওইখানে সবগুলোই আছে। যত যা আছে সেই স্ক্রু থেকে শুরু করে সবকিছু আপনি গ্রাফিক্সের ভিতরে এখানে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এখানে আপনি খুঁজে খুঁজে এখানে পেয়ে যাবেন। এখন মূলত আমরা এখানে কাজ করবো, বেসিক যে কাজগুলো করবো। অবজেক্ট গুলো হলো কি আউটপুট, আর এখানে হলো ইনপুট, হলো এলিমেন্ট গুলো হলো আউট ইনপুট। এলিমেন্ট গুলো ইনপুট হিসেবে কাজ করবে, অবজেক্ট গুলো আউটপুট হিসেবে কাজ করবে। দেখেন আমরা এখানে হলো, এটা হলো লাইন, এটা হলো সার্কেল, ঠিক আছে, রেক্টেঙ্গুলার, এগুলা লেখার জন্য এখানে লিখতে হবে। তারপরে এইগুলো হলো আইও ফিল্ড, এটা হলো বাটন, মাউস রাখলে কিন্তু বলে দিবে, একটু ব্রেক করবেন বলে দিবে, ঠিক আছে? এটা হলো বাটন, এটা হলো সুইচ, এটা হলো সিম্বলিক আইও ফিল্ড, সিম্বলিক আইও ফিল্ড, ইমেজ আইও ফিল্ড, গ্রাফিক আইও ফিল্ড, টাইম এন্ড ডেট, এবং এটা বার। তাহলে আমাদের ওইখানে ইনপুট কয়টা এটা খেয়াল করবেন তো। এখানে ইনপুট আমাদের কয়টা, ইনপুট কয়টা, ইনপুট কয়টা, ইনপুট হলো দুইটা, এটা তো লেসিং। আর আউটপুট কয়টা, একটা, তাই না? তাহলে ইনপুট দুইটা, একটা হলো আমার আউটপুট। তাহলে আমাদের এই সবের ভিতরে দুইটা সুইচ দিতে হবে, একটা আউটপুট দিতে হবে। তো এইখানে দেখেন বাটন, এটা হলো বাটন, তাহলে আমরা একটা বাটন নিলাম, দুইটা বাটন নিতে হবে। এই বাটনের নাম দিলাম এখানে এন অন, সরি অন, ও এন অন, অন, অন বাটন। এই বাটনের নাম লিখে দিলাম কি অন বাটন। এই বাটনটাকে রাইট, এখান থেকে প্রপার্টিসে আসবো। আপনাদের প্রপার্টিস নাও আসতে পারে। রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিস ক্লিক করেন, আসে না কেন আসে না? এটা আপনাদের বিল্ডিং ভাবে নামানো থাকে। এখন যদি আপনি এখান থেকে প্রপার্টিস করেন,
ক্লিক করে প্রপার্টিতে আসতে হবে। এই সুইচগুলো হলো ইভেন্টের আন্ডারে, ইভেন্ট ক্রিয়েট করে দিতে হবে। আর আউটপুট হলো অ্যানিমেশনের আন্ডারে। মনে রাখবেন, ইনপুটগুলো ইভেন্টের আন্ডারে, আউটপুটগুলো অ্যানিমেশনের আন্ডারে। তাহলে ইভেন্ট ক্রিয়েট করতে হবে, প্রেস করব, এই বাটনটা যখন প্রেস করব এখানে ফাংশন লিখতে হবে সেট বিট। সেট বিট, দেখেন সেট বিট। এখন এই সেট বিট ক্লিক করার পরে এখানে কোন ট্যাগটা কাজ করবে আমি এখানে প্রেস করব, সেট হবে। এখান থেকে থ্রি ডটে ক্লিক করে পিএলসি ট্যাগে যেতে হবে। পিএলসি ট্যাগ থেকে অন, অন বাটন নামে একটা বাটন লেখা আছে না, সেটাকে ধরে দিতে হবে। তার মানে কি হলো, এই বাটনটাকে যখন আমি প্রেস করবো তখন কি হবে, সেট হবে। আবার যখন এটাকে রিলিজ করব তখন হবে কি, রিসেট, রিসেট বিট। বুঝতে পারছেন তো? এই সুইচটাকে যখন আমি প্রেস করবো তখন সুইচটা সেট হবে। আবার যখন আপনার ফিঙ্গার সরাই ফেলবেন তাহলে রিলিজ হবে। রিলিজ হলে ওই সুইচটা আবার কি হবে, রিসেট হয়ে যাবে, অন সুইচটা রিসেট হয়ে যাবে। সেম এটাতেও করতে হবে, প্রেস করলে কি হবে, সেট হবে। সেট হবে, কি সেট হবে, অফ সুইচটা সেট হবে। অফ সুইচ সেট হওয়া মানে কি, এমসিটা অন হয়ে যাবে। আবার যখন রিলিজ হবে তার মানে কি, পূর্বের অবস্থায় ফিরে আসবে, আবার এমসি হয়ে যাবে। মানে আমরা মোমেন্টারি বাটন বানালাম কিন্তু এটা, ওই যে যেটা পুশ বাটন, এই যে আমাদের পুশ বাটন যে সুইচগুলো চাপ দিলে সেট হয়, আবার রিলিজ করলে রিসেট হয়ে যায়। বুঝতে পারছেন এগুলো? রিলিজ, রিসেট, রিসেট বিট। ওকে, রিসেট বিট। এইখান থেকে আমরা কোথায় আসবো, অফে যাবো। তাহলে এটা রিসেট হয়ে গেল। ওকে, তাহলে এটা ই করা শেষ, চেকিং করা শেষ। এখন আউটপুট, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে আসি। এটা ইভেন্টের আন্ডারে না, এটা হলো অ্যানিমেশনের আন্ডারে। এখান থেকে আপ দেখেন, অ্যানিমেশন থেকে আমরা ডাইনামিক কালার এন্ড পাসিং এ যাব। এখান থেকে ট্যাগ ধরাইতে হবে, কাকে ধরাইতে হবে, পিএলসি ট্যাগের ডিফল্ট ট্যাগ থেকে এমসি কে ধরাইতে হবে। এখান থেকে 0 আর 1 রেঞ্জ নিয়ে নিলাম। কি হবে, এটা ডিজিটাল, হয় 0 হবে না হয় 1 হবে। যখন 0 হবে তখন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড, এবং যখন এটা 1 হবে তখন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন। গ্রিন, ওকে, বুঝতে পারছেন? তাহলে এইভাবে প্রসেস করলাম। কারণ মনিটরিং করতে গেলে দেখা যাচ্ছে আমার যদি হ্যাং করে তাহলে কেটে দিয়ে আবার অন করতে হলে করতে হবে। তাহলে এখন কি করতে হবে, আমাদের সিমুলেশন করতে হবে। আমি কিন্তু সিমুলেশনটা কেটে দিছিলাম, তাই না? তাহলে আমি এখান থেকে সিমুলেশন করি। ওকে, ওকে, আগে সিমুলেশনটা অন করি, তারপর ডাউনলোড, আগে পিএলসিটা অন করতে, এখন এখানে ডাউনলোড করবো। এখানে আগে এখান থেকে আমাকে পিএনে আনবো, এখানে সার দিয়ে আগে পিএলসিতে এটা লোড করবো। ডাউনলোড টু ডিভাইস, সিমুলেশনটা অন হলো, সিমুলেশনের ভিতরে আমার প্রোগ্রামটা ডাউনলোড করবো। প্রথমবার করতে এইভাবে করতে হবে, বুঝতে পারছেন? এটা মনিটরিং হচ্ছে, তাই না? এখন আমরা এই সময় যাব, এই সময় থেকে আমরা এখান থেকে স্টার্ট সিমুলেশন, আরো স্লো হবে। দুইটা সিমুলেশন অন হচ্ছে কিন্তু এখন দেখেন একসাথে, কিন্তু এর আগে কটা ছিল, শুধু পিএলসি অন হয়েছে, এখন সিম, এখন এইচএমআই। বুঝতে পারছেন? তিনটা, ওই যে, না না, সিম অফ করলে তো পিএলসি বন্ধ হয়ে যাবে আপনার, কারণ এটা তো আপনার সিমুলেশন করার জন্য। আর যখন আমরা ফিজিক্যালি কাজ করবো তখন আবার ওটা লাগবে না। এখন দেখেন, এখন আমরা
পারছেন এবং নেক্সট ক্লাসে আমরা এই ডল সার্কিট কিভাবে স্কাডা থেকে কন্ট্রোল করতে হয় সেটা দেখব বুঝতে পারছেন তারপর আমাদের টুলসগুলো নিয়ে আগাইতে হবে এবং নেক্সট ক্লাসে স্কাডা দেখবো এমনকি আমরা সেগুলা পিএলসিতে লোড করে